নমস্কার। গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বৈদ্যনাথ। গল্প পাঠে আমি মাধুরী। 3 দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে। এ ধরনের বর্ষা এবছর পড়ে নাই। ছাতিতে জল আটকায় না, কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি। রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে। ট্রামে দিনের বেলা আলো জ্বালানো, দোকানে দোকানে সামনের দিকে তেরপল ফেলা। পথে ঘাটে লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয়। আপিসে যাইতেছি বেলা 10টা কি বড়জোর 10টা 15। ট্রামে যাইতে পারিতাম, কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল। ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম। বউবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল, দাদা, ও দাদা, দাদা, শুনুন। আমাকেই ডাকিতেছে নাকি? ফিরিয়া চাহিয়া দেখিলাম, যে ডাকিতেছিল সে কাছে আসিল। বছর 15-16 বয়স, পরনের কাপড় যৎপরনাস্তি ময়লা, গায়ে 4-5 জায়গায় ছেঁড়া কোট, মাথার চুল রুক্ষ, ঝাঁকড়া, খালি পা, রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, চিনতে পারছেন না দাদা, আমি বদ্যিনাথ। ও, সেজ মামার ছেলে বোধে। এর বয়স যখন বছর 10 তখন ইহাকে দেখিয়াছিলাম। তারপর বছর 5-6 আর দেখি নাই, কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি। অতি বদ ছোকরা। বছর 10 বয়সে বাড়ি হইতে পালাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে। বছরখানে খোঁজ খবর ছিল না। হঠাৎ রাজশাহী হইতে এক বেয়ারিংপত্র পাওয়া যায় যে বদ্যিনাথ টাইফয়েডে মরমর, শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি ইত্যাদি। সেজ মামার ছেলের উপর তত টান ছিল না। তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতাইয়াছেন। প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাচুক কি মরুক তার পক্ষে সমান কথা। কিন্তু বদ্যিনাথের পিসি কাদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড় শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন। সে যাত্রা বদ্যিনাথ বাঁচিয়া উঠিল। চুল ওঠা জীর্ণশীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল, কিন্তু মাস 3 মধ্যেই আবার উধাও, আবার নিখোঁজ। এবারও আর এক যাত্রা দলে বছরখানি ঘুরিয়া বোদে নগদ 17টি টাকা হাতে লইয়া বাড়ি আসিল ও সৎমায়ের কাছে জমা রাখিল। অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও 2-3 দিন অন্তর সৎমায়ের কাছে পয়সা চাহিয়া লয়। আজ 8 আনা, কাল 3 আনা, তারপর দিন 1 টাকা। চুল ছাটিতে হইবে, শার্ট তৈরি করিতে হইবে, বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে, নানা অজুহাত। আসলে জানা গেল যে বিড়ি সিগারেটেই বৈদ্যনাথের মাসে 4-5 টাকা লাগে। তাছাড়া চা, বাবুগিরি, সাবান, কলকাতায় যাওয়া ইত্যাদি তো আছেই। সে 17 টাকার মধ্যে টাকা 2 সংসারের সাহায্যে লাগিয়াছিল, বাকিটা বদ্যিনাথের ব্যক্তিগত শখের খরচ জোগাইতে ব্যয়িত হয়। সেজ মামার সংসারের অবস্থা খুব সচ্ছল নয়। 2 টাকায় যখন বদ্যিনাথ 7 মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গাল মন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও 2-4 টাকা আদায় করিল, তখন সেজ মামা স্পষ্ট জানাইয়া দিলেন, তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি আর পারিবেন না। বদ্যিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও 7 মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল। খুব নিশ্চিন্ত মনেই করিল। আরও কয়েক টাকা সৎমায়ের নিকটে আদায় করিল। বইমাত্র ভাই বোনদের সঙ্গে ঝগড়া বিবাদ, মারধর করিল। শেষে সেজ মামার বাড়ির কার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদির পরে কোথায় যে নিরুদ্দেশ হইয়া গেল, সে প্রায় বছর 2 আগেকার কথা। কিন্তু এই সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা, বদ্যিনাথের শত্রুপক্ষের মুখে, অর্থাৎ তার সৎমা ও বাবার মুখে। বদ্যিনাথের সপক্ষে হয়তো অনেক কথা বলিবার আছে, কিন্তু সে কথা আমি শুনি নাই। বদ্যিনাথকে আজ এ অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল। বলিলাম, ভিজছিস কেন? আয় ছাতির মধ্যে। তারপর এ অবস্থায় কোথায়? শ্রীরামপুরে যাসনি আর? শ্রীরামপুরেই সেজ মামার শ্বশুরবাড়ি। বৈদ্যনাথ রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিল। না দাদা,
সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না, বলে টাকা রোজগার করবি নে তো বসে বসে তোকে খাওয়াবে কে। গেছিলুম আষাঢ় মাসে, বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে। রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম। বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম, ভাত দাও, নইলে আমি কি না খেয়ে মরব। মা চুপি চুপি খাইয়ে দিত। আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম। এরকম করে কদিন কাটে। 17ই আষাঢ় বাড়ি থেকে বেরিয়েছি আবার। বলিলাম, এ কদিন ছিলি কোথায়? গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি। পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম, আজ এই এলুম। পথে পথেই ঘুরছি কদিন। আমার তো আর টিকিট লাগে না, ধরবে কে? এ গাড়িতে চেকার এলো, ও গাড়িতে গিয়ে বসলুম। নিতান্ত ধরলে বললুম, গরিব ভিখিরি, পয়সা নেই। বললে নেমে যাও। নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চললুম। গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি। বৃষ্টিটা আবার জোরে আসিল। দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম। জিজ্ঞাসা করিলাম, তোর মামার বাড়ি যাস না কেন? শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো। ভালো তো, কিন্তু তারা আমায় দেখতে পারে না। সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো, ওখান থেকে মামার বাড়ি গেলুম। বড় মামা বললে, এখানে কী জন্যে এলি? দিদিমা বললে, যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের? তুই আর এখানে আসিস নে বাপু। সেই থেকে আর যাইনে। একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম। সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল, তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধ হয়। মনে মনে কষ্ট হইল। ছোড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ। এই বৃষ্টির বর্ষায় ছেঁড়া কাপড় পুরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে। দূর দূর করিয়া শেয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে, এমনকি নিজের বাবা পর্যন্ত। বেচারি তবে যায় কোথায়? বলিলেই তো হইল না। ভাবিয়া চিন্তিয়া বলিলাম, এক কাজ কর বোদে, তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক। চল, আমি তোকে টিকিট কেটে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সেখানে বাড়ির ছেলের মতন থাকবি, কোনো কষ্ট হবে না। চল। টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্রীনাথের হাতে আনা 2 পয়সা দিয়া বলিলাম, পথে যদি দরকার হয় রইল তোর কাছে। শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে। কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে। বদ্রীনাথের চেহারারও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে। মাথার চুল 10 আনা 6 আনা ছাটা, বেশ টেরিকাটা। পথের মোড়ে সাঁকোর উপর বসিয়া বিড়ি খাইতেছিল। আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল। দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম। দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি, বৈদ্যনাথ ব্যগ্রভাবে হাত বাড়াইয়া বলিল, ও সাবান কি করবে দাদা? দিন না, দিন না আমাকে। আমি একটু অবাক হইয়া গেলাম। 16-17 বছরের ছেলে নিতান্ত খোকাটি নয়। 7-8 বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইজি হয়, তার জিনিস কাড়িয়া লইতে যায়, আর বিশেষ করিয়া আমার হাত হইতে। পাঁচিকে বলিলাম, পাঁচি, এ সাবানখানা তোর কাকাকে দে, তোর জন্য এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেবক্ষণ। কেমন? পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না, নীরবে কাদো কাদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। সাবানখানা বদ্রীনাথ লোভ লোলুপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল। মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল। 2 দিন পরে দেখিলাম বৈদ্যনাথ বাড়ির ছেলেমেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে। কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুঁড়া করিব, কাহাকেও বলিতেছে পিঠে জল বিছুটি দেব, ইত্যাদি ইত্যাদি। হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে, কেহ বা বলিতেছে যে সে আজ কিছুতেই চুল ছাটিবে না, কেহ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না, কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইয়াছে। এই সব তাহাদের অপরাধ। ছোট ছোট ছেলেমেয়েদের কেউ বকুনি মারধর করলে আমি একেবারেই পছন্দ করি না। বৈদ্যনাথকে ডাকিয়া বলিলাম, ওদের কথায় তোর থাকবার দরকার কী রে বোদে? ওরা যা খুশি করুক, তুই ওরকম করে বকিস নে ওদের। মাঝে আর একবার রানাঘাটে গেলাম।
বদ্রীনাথকে বাড়িতে না দেখিয়া পাইয়া জিজ্ঞাসা করিলাম, বদ্রীনাথ কোথায়, দেখছি নে যে? শুনিলাম সে বাড়িতে প্রায়ই থাকে না, দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র। স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা, সেখানে দিনরাত বসিয়া ইয়ার্কি দেয়। বাড়ির ছেলেমেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল। দাদার মেয়ে বলিল, আমার সে সাবানখানা বদ্রীনাথ কাকা কেড়ে নিয়েছে, বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো। সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি। বদ্রীনাথ আসিয়া বলিল, 4 আনা পয়সা দিন, বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে। বদ্রীনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না, কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম, যাই হোক, দুষ্টুমি করুক আর যাই করুক, বাসার একটু আধটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে। বয়স কম, দুষ্টুমি একটু আধটু করেই থাকবে। 2-3 দিন পরে বৌদি আবার কতগুলি নতুন অভিযোগ বদ্রীনাথের বিরুদ্ধে যখন আনিলেন, তখন ওই কথাই আমি বলিলাম। বৌদি বলিলেন, কবে কোন কাজ করেছে ও? কে বলেছে তোমায় ঠাকুরপো? শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে যেন ইয়ার্কি দেয়, এছাড়া ওর আর কী কাজ বলো তো? বলিলাম, কেন, হাট বাজার তো প্রায় করে, এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে, আলু নাকি, এর আগেও তো অনেকবার। বৌদি বিস্মিত হইয়া বলিলেন, আমি? কবে, কই, আমার তো মনে হয় না। কে বললে? আমি বললাম, বলবে আবার কে? আচ্ছা দাঁড়াও, দেখছি। আমার মনেও কেমন সন্দেহ হলো। বদ্রীনাথকে ডাকাইলাম, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। বৌদি বলিলেন, তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনো কিচ্ছু কিনিয়া আনিতে তিনি দেন নাই। তখন মনে পড়িল, বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতায় আমার নিকট হইতে 2-4 আনা অনেকবার আদায় করিয়াছে। প্রায় যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই, সেই সময় গিয়া চায়। ছোকরা কি ধরিবাজ, ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল, তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাইব না। কেন পয়সা, কিসের জন্য পয়সা, অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব। ভাবিলাম, ছোড়াকে এমন শিক্ষা দেব যাহাতে ও পথে আর কখনো না যায়। কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম, তখন পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই। পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে। বদ্রীনাথের কথা তখন নানা কাজে এক প্রকার চাপা পড়িয়া গিয়াছে, তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে। পূজার অল্পই দেরি, রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি। কে বহিয়া আনে কলকাতা হইতে, হইল না হয় 2-1 পয়সা দর বেশি। বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দসই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে। কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয়। বৈদ্যনাথ আর্জি পেশ করিল, তাহার কাপড় চাই, জুতা চাই, শার্ট চাই, গামছা চাই, একটা টিনের তোরঙ্গও চাই। দেখিলাম অনেক টাকার খেলা। তোরঙ্গের কি দরকার এখন? থাক, এখন পুজোর পর দেখা যাইবে। 2 জোড়া কাপড় কেন, এখন 1 জোড়াই চলুক, একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে। জুতা একেবারেই নাই, পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি। পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল। বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি, বাহির হইতে অপরিচিত চড়া গলায় কে বলিল, এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি? জানালা দিয়ে মুখ বাড়াইয়া বলিলাম, আমারই নাম, কি চাই? মরই পোড়া বামনের মতো চেহারা একটা পাকশিটে গড়নের লোক ঘরে প্রবেশ করিল। মাথায় চুল কাঁচায় পাকায় মেশানো, আর লম্বা লম্বা, গায়ে আধময়লা গেঞ্জির উপরে একটা চাদর। হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিল, ভালোই হলো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। প্রণাম হই চৌধুরী মশায়। কথাটা বলতেই হয় শেষকালটা। আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে। বিস্মিত হইয়া বলিলাম, আমার ছোট ভাই সুরেন? হ্যাঁ, ওই যে লম্বা, একহারা কালো মতো চেহারা, ছোকরা, 16-17 বছর বয়স। বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে। বলিলাম, হ্যাঁ, কি করেছে শুনি? কি আর করবে,
সর্বনাশ করেছে মশাই। আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা আর দোকান দেখেছেন বোধহয়। বাবু তো ওইখান দিয়েই যান আসেন। আমার নাম রতন ঠাকুর, শ্রীরাম রতন বাড়ুজ্জে। আগে পরিচয় দিতে লজ্জা হয়, কি করি পেটের দায়ে। আমি বাধা দিয়া বলিলাম, তারপর কি হয়েছে বলছিলেন? সে এক লম্বা গল্প করিয়া গেল। বদ্রীনাথ ওখানে বসিয়া আড্ডা দিত। আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল। বলিত, দাদার সঙ্গে বনিতেছে না, শীঘ্রই সে নাকি পৃথক হইবে। রাধাবল্লভতলায় একখানি বাড়ি আছে, তাহারই ভাগে পড়িবে সেখানা। তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে। কিছু মূলধন ফেলিতেও রাজি আছে। রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভ্যান্ডারদের কাছে যাইত। এরকম আজ মাস 2 চলিয়া আসিতেছে। রতন কোনো অবিশ্বাস করিত না। ইদানিং রতন তাহারই উপর কেনাবেচার ভার দিয়া হয়তো 2-5 ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত। গতকল্য রতন চাকদায় গিয়াছিল কি কাজে। বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল। আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে 26 টাকা 13 আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে। নিশ্চয় এ বদ্রীনাথ ছাড়া আর কাহারও কাজ নয়, হইতেই পারে না। তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে। কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম। যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে প্রশ্রয় দিয়াছে, তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের, না হয় আমি নিজেই দেব। বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না। ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না। রতন চলিয়া গেলে বদ্রীনাথকে ডাকাইয়া বলিলাম, আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ, তুমি অন্য জায়গা দেখে নাও। বিকালে বদ্রীনাথ পোটলাপুটলি লইয়া বিদায় হইল। ওর পরে বদ্রীনাথকে দেখি নাই আর অনেক দিন। মাস 5-6 পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি। ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাছা গলায় বদ্রীনাথ। ব্যাপার কি? সেজ মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন। গত শনিবারেও দেখা করিয়া আসিলাম, তবে বদ্রীনাথের গলায় কাছা কিসের? ব্যাপার ভালো করিয়া বুঝিবার পূর্বেই বৈদ্যনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে, তাহার আর কেহ নাই, কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না, অতএব ইত্যাদি। আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম। কি বিপদ, কি বিপদ! এমন বিপদেও মানুষে পড়ে। একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম। বড় মামা বলিলেন, ওর কথা আর বলো না। মধ্যে এখানে একবার এলো। তোর মামিমা বললে, বোদে তুই তো এলি, তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি, আমার কিন্তু ভয় হচ্ছে রে। বোদে বললে, আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা। টুনুর গলার হার, ছোট খুকির বালা সামলে রাখো। তোমার মামিমা তখনই তাদের হার বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পুরলেন। খুব সকালে বদ্রীনাথ চলে গেল। আমি তখনও মশারির মধ্যে শুয়ে। একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুকোটা ঘরের মধ্যে নেই। খোঁজ খোঁজ আর খোঁজ, কার কীর্তি বুঝতে বাকি রইল না। সেই থেকে আর তাকে দেখি না। ছোকরাটা এমন করে উচ্ছন্নে গেল, ওর বাবারও দোষ নেই, ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল, কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্যি। পুজোর পরে সেজ মামার পত্রে জানিলাম, দত্তপুকুরের জমিদারি কাছারি হইতে একখানা পুরানো কাপড় চুরি করিবার ফলে বদ্রীনাথের জেল হইয়াছে 3 মাস। জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল। সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে। কি করিয়া তাহারা একথা জানিল আমি তাহা বলিতে পারি না। কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথের বাড়ির সবাই তাকে খুব আদর যত্ন করিতেছে। দিন 2-3 বাসায় থাকিল। একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছে। বৌদিদি আসিয়া বলিলেন, বোদে
এই বাটিটা রইল, আর ঠাকুরপোর কাছ থেকে 10টা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো। বৈদ্যনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে। বৈদ্যনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুজিয়া বাহির হইয়া গেল। সকাল 7:30টার বেশি নয়। বৈদ্যনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে। হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্নছাড়া মূর্তি, খালি পা, বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল, যেমন ময়লা কাপড় পরনে ততোধিক ময়লা জামা গায়ে। প্রথম কথায় আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল, হ্যাঁ রে বোদে, বাটিটা কি করলি রে? এই 1 বছর যেন ওই কথাটা জানিবার জন্যই হাঁ করিয়াছিলাম। বৈদ্যনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার 2-1বার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইল এবং হঠাৎ সুরুৎ করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বৈদ্যনাথ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন, আর অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।